নমস্কার, আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখছেন বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের মুখোমুখি অনুষ্ঠান। আজকে আমরা যার মুখোমুখি হয়েছি তার সাথে তো পরিচয় করাবই, কিন্তু তার আগে বলবো পূর্ব মেদিনীপুর, যেটাকে অধিকারী গড় বলা হয়, অর্থাৎ শুভেন্দু অধিকারী, শিশির অধিকারীর একচ্ছত্র আধিপত্য রাজত্ব যেখানে, সেইখানে দাঁড়িয়ে একজন মানুষ, তিনি একাই লড়ে গিয়েছেন শুভেন্দু অধিকারীর মতন দোর্দণ্ড প্রতাপ নেতার সাথে। আমি কথা বলছি হলদিয়ার যুব নেতা, এখন আর যুব বলা যাবে না, এখন যুব থেকে খানিকটা ওপরের দিকে উঠে এসেছেন। আমি কথা বলছি আসগার আলীর সাথে। আসগার ভাই, স্বাগত আমাদের চ্যানেলে। নমস্কার আপনাকে। আসগার ভাই, আজকে এত দূর হলদিয়া ছুটে এলাম একটাই কারণে, কারণ আপনার নাম আমরা প্রচুর শুনেছি, আপনি লড়াকু মানুষ সেটাও জানি, কিন্তু এত লড়াই করবার পরেও আমার প্রথম প্রশ্ন, নন্দীগ্রামটা হারলেন কেন? দেখেন, নন্দীগ্রাম হারার অনেক কারণ আছে, কিন্তু যেটা বাজারে যেটা খাওয়ানো হচ্ছে সেটা মূলত আমি তো বলবো যেটা সঠিক রিপোর্ট নয়। যদি পোস্টমর্টম রিপোর্ট আপনি চান নন্দীগ্রামে, যেটা গদ্দার অধিকারী বা শুভেন্দু অধিকারী যেটা বাজারে যেটা বলছে যে 70-30, কোনো 70-30 ফ্যাক্টর নন্দীগ্রামে কাজ করেনি। আপনি যদি লক্ষ্য করেন 12-13 বছরের অধিকারীর রাজত্বকালে বলতে নেতৃত্ব ব্ল্যাঙ্ক চেক দিয়ে রেখেছিলেন একদম। তো সেই ব্ল্যাঙ্ক চেক দিয়ে রাখার ফলে বুথ সভাপতি থেকে আপনার জেলার সমস্ত অধিকারীর লোকজন, আপনার পঞ্চায়েত মেম্বার থেকে জেলা পরিষদ, এমএলএ, এমপি, সবই তার লোকজন, তার পছন্দের, তার শিখণ্ডী, তার যে জুতা পালিশ করতে পারবে সেরকম লোকজনকে সে তার বসিয়ে রেখেছিল। বিশেষ করে নন্দীগ্রাম যদি বলি, নন্দীগ্রামে গদ্দার অধিকারী তখন হচ্ছে রানিং এমএলএ, 2020 সাল। ফলে নন্দীগ্রাম তার আরো সুন্দর সাজানো আছে, বুথ থেকে একদম ব্লক পর্যন্ত, 2টো ব্লক নন্দীগ্রাম, 1 নম্বর 2 নম্বর। সেখানে যেটা হয়েছে নির্বাচনের সময়, এই টিমটা সাংগঠনিক এবং জনপ্রতিনিধি যারা ছিল 1 নম্বর 2 নম্বর ব্লকের, এরা ম্যাক্সিমাম ইনঅ্যাক্টিভ হয়ে গেছিল, এবং সেই ইনঅ্যাক্টিভের ফর্মুলা কিছুটা বাইরে আছে, সবাই জানে। ভেতরের পয়সার বিনিময়ে ইনঅ্যাক্টিভ করে দেওয়া হয়েছিল। প্রচুর টাকা খরচ করেছে গদ্দার অধিকারী এখানে, এবং আমাদের কিছু নেতৃত্বদের মিথ্যা মামলা দিয়ে ঘর ছাড়া করা হয়েছিল। বাকিটা সাবোটেজ হয়েছে। আপনি দেখুন, যদি দেখেন যে 2020 সালে ডিসেম্বর মাসে গদ্দার অধিকারী যখন অমিত শাহের জুতা পালিশ করে জয়েন করলো বিজেপিতে, দেখুন তৃণমূল থেকে শুভেন্দু একা গেছে। তাহলে এতদিনের তাদের যে রাজত্বকালে তার যে লোকজন কোথায়, তার মেকানিজম কোথায়? তার মেকানিজম আমার দলে আছে, তৃণমূল কংগ্রেসে আমার দলে আছে। এখানে গদ্দার অধিকারীকে দেখতে পাচ্ছি, গদ্দার অধিকারীর সঙ্গে লড়া সহজ, কিন্তু যারা তার যে মেকানিজম আমার দলে এখনো ক্ষমতাভোগী, কেউ সাংগঠনিক দায়িত্বে আছে, কেউ জনপ্রতিনিধি হিসাবে আছে, কোনো ক্রমে এদিক ওদিক করে টিকিট ম্যানেজ করে নিয়েও যারা আছে, তারা এখানে থেকে গদ্দার অধিকারীকে অক্সিজেন দিচ্ছে, তারা এখানে থেকে গদ্দার অধিকারীকে ইনফরমেশন শেয়ার করছে। এবং আপনি এই নির্বাচন দেখুন না, দেবাংশু ভাই, আমাদের লোকসভা নির্বাচন যদি দেখি আমরা 2023 সালে পঞ্চায়েত নির্বাচনে আমরা জিতলাম, দারুণ ফল, কিন্তু 1 বছর পরেই কি করে হলো লোকসভায় দেখুন আমাদের ভরাডুবি। 2টো জেলায় হারলাম আমরা, গাঁথিও হারলাম, তমলুকও হারলাম, 2টো লোকসভা হারলাম। কেন হারলাম এটা বুঝতে হবে। যে পঞ্চায়েত মেম্বার 2023 সালে 600 ভোটে, 700 ভোটে, 800 ভোটে জিতেছে, সেই পঞ্চায়েত মেম্বার বা সেই পঞ্চায়েত সমিতি মেম্বার বা সেই জেলা পরিষদের সেই মেম্বার, তার যে জোন, সেই জোনে কি করে ডেফিসিট হচ্ছে। যে 400-500 ভোটে জিতলো পঞ্চায়েতে 2023 সালে, সেই আবার লোকসভা ভোটে সেই বুথটা। আমার প্রশ্ন তো সেখানেই আসগার ভাই, যে আপনারা পঞ্চায়েতে, যেসব পঞ্চায়েতে জিতেছিলেন, লোকসভায় দেখা যাচ্ছে রেজাল্টের পর সেই পঞ্চায়েতেই আপনারা হারছেন।
তার মানে কি ভূতটা সোর্সের মধ্যেই রয়েছে? একদম, এটাই তো বলতে চাইছি যে সরষার ভিতরে ভূত। গদ্দার দু ধরনের গদ্দার আছে আমাদের জেলায়। এক গদ্দার অধিকারী, যাকে দেখতে পাচ্ছি গদ্দার, আর একজন গদ্দার যারা হচ্ছে সুপ্ত অবস্থায় গদ্দার আছে, আপনি চোখে দেখতে পাচ্ছেন না। মানে আপনার দলের মধ্যে আমাদের দলের মধ্যে ওরা আরো খতরনাক। মূল হারার কারণ হচ্ছে এটা, মূল হারার কারণ এটা। আর এরা হচ্ছে লোকসভা ভোট, বিধানসভা ভোট এলে গদ্দার অধিকারীর নির্দেশে এরা চলে। এই মেকানিজমটা ইনঅ্যাক্টিভ হয়ে যায়। যে মেকানিজম গদ্দার অধিকারী আমার দলে রেখে গেছে, সেটা এখনো পর্যন্ত অ্যাক্টিভলি চলছে। এটাকে যদি আমরা ইনঅ্যাক্টিভ করে দিই, কালকে ভোট হলে আমরা জিতবো। আচ্ছা, গদ্দার কিচ্ছু করতে পারবে না, গদ্দার অধিকারী কিচ্ছু করতে পারবে না। শুভেন্দু অধিকারীর সমস্ত লোকজন, মেকানিজম আমার দলে আছে। আপনি দেখুন না, বিজেপিতে ওর লোক বেশি নেই, শুভেন্দু অধিকারীর লোক বিজেপিতে বেশি নেই, ওর লোক আছে আমাদের দলে, গদ্দারের লোকজন। মানে আপনি কিন্তু ভয়ঙ্কর কথা বলছেন। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, আমি আপনাকে প্রমাণও দিয়ে দেবো, আমি আপনাকে প্রমাণ দিয়ে দেব। এখানে তাদের অ্যাক্টিভিটিস, তাদের পারফরমেন্স, আপনি বলুন, আপনি যদি একজন এমএলএ হন, আপনি একজন এমএলএ, আপনার কি ক্ষমতা আছে এখানে? সর্বরকম ক্ষমতা আপনি পাচ্ছেন। আপনি অ্যাডমিনিস্ট্রেশন হেল্প পাচ্ছেন, আপনি গভর্নমেন্ট পরিষেবা দিচ্ছেন। আমাদের রাজ্যের যা পরিষেবা, সেই পরিষেবা ব্লক ওয়াইজ, অঞ্চল ওয়াইজ, বুথ ওয়াইজ সবাই পাচ্ছে। তারপরে আপনি হাঁটছেন কেন? দুটো জিনিস, হয় আপনার জনপ্রিয়তা কমে গেছে, আর না হলে আপনি শুভেন্দুর সঙ্গে বা বিজেপির সঙ্গে গোপন আঘাত রেখেছেন। এটা পরিষ্কার। এবং এটা একটা ভোট নয়, বারংবার কয়েকটা ভোট এবং তাদের অ্যাক্টিভিটিজ এটা প্রমাণ করে। এখনো বহু শুভেন্দু অনুগামী আমাদেরকে যাদেরকে বলি, বা শুভেন্দুর ছেলে যাদেরকে বলি, শুভেন্দুর বেটা, সোজা কথা, তারা হচ্ছে আমার দলের কিছু জেলার নেতাদের তত্ত্বাবধানে শেল্টারে কিন্তু তারা আছে। না, আপনি যখন জেলার কথা বললেন, আপনি তো একটা সময় জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতিও ছিলেন। আপনি জেলাটাকে একদম হাতের তালুর মতন চেনেন এবং নেতাদেরও চেনেন। আমি সহসভাপতি ছিলাম 2023 সাল পর্যন্ত। 2023 সাল থেকে আমি, জেলা যখন ভাগ হয়ে গেল, তারপরে আমি হচ্ছে 2023 সালে ফেব্রুয়ারি মাস থেকে তমলুক সাংগঠনিক জেলা সভাপতি ছিলাম। হ্যাঁ, তো আপনি তো জেলাটাকে খুব ভালো চেনেন। নন্দীগ্রামের সময় আপনাদের অ্যাক্টিভিটি সত্যি আমাদের মুগ্ধ করেছিল। আমি তখন অন্য একটা কাগজের হয়ে এখানে কভার করতে এসেছিলাম। একটা কথা আমাকে অনেকেই বলেন এবং আমি নিজে প্রত্যক্ষ করেছি, যে নন্দীগ্রাম আন্দোলনে শুভেন্দু অধিকারীর তেমন কোনো ভূমিকা ছিল না, নামটা শুধু তার হয়েছে। এ ব্যাপারে আপনি কি বলবেন? শুভেন্দু অধিকারীর সত্যিই তো কোনো ভূমিকা নেই। শুভেন্দু অধিকারীর কি ভূমিকা আছে? আপনি আর কোনো কেস আছে বলুন তো? গদ্দার অধিকারীর কোনো কেস নেই। আপনি একজন লড়াকু, আমাদের কেস আছে বলুন। আমাদের মতো যদি ছেলেদের কেস থাকে, তাহলে গদ্দার অধিকারী অন্তত 1000 কেস থাকা উচিত ছিল। অন্তত সেই সময় সিপিএম এর যা মিথ্যা কেস ফেস সাজাতো এই করতো, অন্তত 1000 কেস থাকা উচিত ছিল। নটা সিঙ্গেল কেস এখন নেই, আজকের দিনে নেই। আপনি বলছেন ওর সাথে কি, মানে শুভেন্দুর সাথে সিপিএম এর গোপন আতাত ছিল। আচ্ছা, সেই সময় বুদ্ধদেব ভট্টাচার্যের সাথে গোপন আতাত ছিল, যার কারণে ও হয়তো ভাবছে যে লড়াইটা ওই দিয়েছে। দেখুন, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া শুভেন্দু অধিকারী জিরো। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছিল বলে শুভেন্দুকে লোক শুভেন্দু হিসাবে কিছুটা চিনত। হাতটা সরে গেলে শুভেন্দু নেই। যা সরে গেছে দেখুন না, গদ্দার। শুভেন্দু আর কেউ বলে না তো, ও তো গদ্দার বলে। মির্জাফরকে হার মানিয়ে দেবে, আমি তো বলছি। কত ছেলেদের আবেগ নিয়ে খেলেছে। আজকে ও যে কথাগুলো বলে, তো দেশদ্রোহী কথা, সংবিধান বিরোধী কথা, ও তো জেলে থাকা উচিত। কিন্তু এই হাইকোর্টের কচকচানিতে রক্ষা কবচ আছে একটা। নন্দীগ্রামে যে ভায়োলেন্স হচ্ছে প্রতিনিয়ত, 50টা লোককে রক্ষা কবচ দিয়ে রেখেছে হাইকোর্ট। চুনাপুটি যারা পঞ্চায়েত মেম্বার, কর্মী, তাদেরকে রক্ষা কবচ। আমাদের লাস্ট 6 মাসে 2জন কর্মী মার্ডার হলো। গোকুলনগর সোনাচূড়া 2জন মার্ডার হলো কালীচরণপুর। সেখানে গদ্দার অধিকারী, তার আশ্রিত গুন্ডা এই কাজের সঙ্গে যুক্ত।
কিন্তু আমরা কি দেখলাম সেখানে, যারা ভায়োলেন্স করছে, যারা এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত আছে, হাইকোর্ট তাদেরকে রক্ষা কবচ দিয়েছে, বারংবার সে রক্ষা কবচ চলছে, কন্টিনিউশন আছে। না, আমরা হাইকোর্টের তাহলে ভায়োলেন্স না, হাইকোর্টের বিরুদ্ধে বলছি না, আমাদের এটা বুঝতে হবে ল অ্যান্ড অর্ডার ঠিক রাখার দায়িত্ব যেমন পুলিশ প্রশাসনের, সেটা কন্ট্রোল করার দায়িত্ব একটা তো পার্ট আমাদের বিচার ব্যবস্থার আছে। একদম। আমি কোনো নির্দিষ্ট বিচারককে বলছি না, কিন্তু আমি তো এটুকু বলতে পারি যে আমার এই রায়টা পছন্দ হচ্ছে না, এটুকু তো আমার রায়টা, নিশ্চয়ই এটা বলার রায়। সেইটার ভিত্তিতে আমি বলছি, সেই পরিপ্রেক্ষিতে সেই সিচুয়েশন আমি বলছি যে কোথাও কোথাও জাজমেন্ট ভুল হচ্ছে, কারণ যারা বারংবার ভায়োলেন্সে যুক্ত হচ্ছে তাদেরকে রক্ষা কবচ দিয়ে রাখা হচ্ছে। আমি এবার একটা অন্য প্রসঙ্গে আসি। আমি পঞ্চায়েতের কথা বললাম, সমবায়ের কথায় আসি। সমবায়তে আপনারা একের পর এক সমবায় জিতছেন, তারপরেও আসল খেলায় গিয়ে আপনারা হেরে যাচ্ছেন। এখানেও কি সেই সাবোটাজের গল্প বা শুভেন্দুর খোঁচর রয়েছে এর মধ্যেও, এটা বলবেন? দেখুন, সমবায়টা আমরা বলি বটে যে সমবায় আমরা জিতছি, আমাদের সাপোর্টে জিতছি, একটা তো সাপোর্ট থাকে, সাপোর্ট একদম থাকে। একদম। কিন্তু কখনো কখনো আপনি শুভেন্দুকেই দেখবেন, শুভেন্দু হেরে গেলে বলে সমবায় তো ওটা তো রাজনৈতিক ভোট না, জিতে গেলে সুন্দরভাবে ক্যামেরার সামনে আমরা নন্দীগ্রাম জিতলাম সমবায়, আমি অমুক জায়গায় জিতলাম সমবায়। ঠিক। সমবায় কি হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে এখানে আমরা দেখেছি অ্যাডজাস্ট হয়ে যায়, অ্যাডজাস্টমেন্ট হয়ে যায় নিচু তলায়। আর এই সমবায়ের লোকজন যারা ক্যান্ডিডেট হয়, এরা আমাদের নির্বাচনের সময় খুব বেশি কাজে আসে না, তো ফলে সমবায় জিতছে, আমরা ভোটে হারছি, তার তো একটাই কারণ, ও তো অ্যাডজাস্টমেন্ট করে একটা সমবায় চালানোর জন্য তাদের লোকালি তারা সেটা করে। আচ্ছা, আমরা একটা ভিডিও দেখব, ভিডিওটা দেখার পর আবার ফিরে আসবো আসগার ভাইয়ের কাছে। আর ঢেকুয়া কুকড়াহাটি রামচন্দ্রপুরে কারা করছে? আমিরুল কে করছে? রামচন্দ্রপুরে ধমকাচ্ছে, কি নাম তার? ঢেকুয়ার কে? আনিসুল কে? আরে ভাই, চোখে চোখ রেখে কথা বলবি, আমাকে দেখো না। আমাকে ওই দিন মেরে দিত 2রা মে 2021। আপনি জানেন কি করেছে? আমাকে ভারত সরকারের এমএইচে স্বরাষ্ট্র দপ্তর বুলেট প্রুফ গাড়ি দিয়ে রেখেছিল, আমি নিজের গাড়িতে চড়ি। সেদিন আপনাদের উপরওয়ালার আশীর্বাদে আমাকে ওই গাড়িতে আমি গেছিলাম, কেন জানি না। এসডি অফিসে আমি জিতেছি, সার্টিফিকেট নেব। এই মুজফ্ফরের বেটার নেতৃত্বে 30টা গুন্ডা এত বড় বড় পাথর ছুঁড়ছে। দর্শক, আপনারা দেখতে পেলেন যে আসগার ভাইয়ের বিরুদ্ধে শুভেন্দুর সরাসরি অভিযোগ, শুভেন্দুকে তিনি নাকি হত্যা করতে চেয়েছিলেন। কি বলবেন? দেখুন, শুভেন্দুকে আমি কেন হত্যা করতে যাব? অ্যাকচুয়ালি একটা ঘটনা ঘটেছিল, সেটা মিডিয়াতে শুভেন্দু অধিকারী সবসময় বলে যে আমাকে 2রা মে যেদিন উইনিং সার্টিফিকেট আনতে গেছিল দুর্গাচকে, তো ওকে নাকি মেরে ফেলা হতো, এটা ও দাবি করে। অ্যাকচুয়ালি হলদিয়ার মানুষ গদ্দার অধিকারীকে তাড়িয়েছে, হলদিয়া থেকে তাড়িয়েছে, এবং এমন তাড়িয়েছে 3.5 বছর হলদিয়া ঢুকতে পারেনি। না, আপনি বলছেন বটে যে হলদিয়ার মানুষ তাড়িয়েছে, কিন্তু মানে আমরা যা দেখতে পাচ্ছি কার্যক্ষেত্রে হলদিয়ায় শুভেন্দু অধিকারী আপনার ভয়ে ঢুকছে না, এটা কতদূর সত্যি? দেখুন, সেটা শুভেন্দু অধিকারী অ্যাকচুয়ালি সব থেকে ডারপোক। ও হচ্ছে মানে ভয় তরাসি বলতে আমরা যদি গ্রামীণ ভাষায় বলি, ও হচ্ছে সব থেকে ভয় তরাস। আমি আপনাকে চ্যালেঞ্জ দেব, আমি দাঁড়ালে তো ও তো কাছাকাছি আসতে পারবে না। আমার যারা জুনিয়র, হলদিয়ায় 2টা রাস্তা থাকবে, একটাই থাকবে শুভেন্দু অধিকারী, আর আমাদের একটা যুব নেতা কাউকে দাঁড় করে দেবো। আজকের দিনে ও এই ক্যামেরা থাকবে না, আর ও সেন্ট্রাল ফোর্স থাকবে না, শুভেন্দু অধিকারী হাঁটবে আর আমাদের যুব নেতা, জুনিয়র যুব নেতা হাঁটবে। যুব নেতার পিছনে বেশি লোক থাকবে, শুভেন্দু অধিকারীর পিছনে লোক কম থাকবে। না, আপনি শুভেন্দু অধিকারীকে হত্যা করতে কেউ যাবে কেন? ও তো এমনি পলিটিক্যালি ডেথ হয়ে গেছে। ও জুতা পালিশ করতে করতে অমিত শাহের, ও তো এমনিই তো মুচি হয়ে গেছে। ওর হালত দেখুন না, এই 2026-এর পরে খুঁজে পাবেন লোকের, পলিটিক্যাল ডেথ।
ফিনিশ হয়ে গেছে। আমি আপনার একটা বক্তব্য শুনছিলাম, সেই বক্তব্যটা দর্শকদের দেখিয়ে নেব, তারপরে আসবো আবার প্রশ্নে। আসল বিশ্বাসঘাতককে যারা নন্দীগ্রামের শহীদদের খুন করেছে, যে 42টি পরিবারের চাকরির সুযোগ করে দিয়েছিলেন তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই গদ্দার অধিকারীকে দায়িত্ব দিয়েছিল যে 42টি চাকরি নিয়ে যাও, শহীদ পরিবারকে তুমি বন্টন করো। সেই 42টি পরিবারের চাকরি চোর, চাকরি চুরি করেছে, আর আজকে শহীদ মিনার নিজের নামে লিখে নিয়েছে। শহীদ মিনার চোর, শহীদ বেদি চোর, চাকরি চোর, ট্রিপল চোর। শুভেন্দু অধিকারী, এদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ সব সময় থাকবে। আপনারা দেখলেন যে আসগার ভাই সরাসরি শুভেন্দুর দিকে আঙুল তুলছেন চাকরি চুরি নিয়ে। পূর্ব মেদিনীপুরে যত চাকরি চুরি মানে চুরি করা চাকরি হয়েছে, মানে ধরুন টাকা পয়সা নিয়ে চাকরি হয়েছে, পূর্ব মেদিনীপুরের সংখ্যা সবচেয়ে বেশি লোকের চাকরি গেছে পূর্ব মেদিনীপুর থেকে, এবং অভিযোগের আঙুল অনেক ক্ষেত্রে শুভেন্দুর দিকেই উঠছে। কি বলবেন আপনি? শুভেন্দু অধিকারী চাকরি চোর, শুভেন্দু অধিকারী ট্রিপল চোর, শুভেন্দু অধিকারী চাকরি চুরি করতে করতে যারা নন্দীগ্রাম আন্দোলনে শহীদ হয়েছিল তাদেরও চাকরি চুরি করেছে। মানে কতটা মানে নিম্নমানের না হলে, কতটা মানে নৃশংস না হলে এই কাজ করতে পারে। মানে শহীদ পরিবার একজন মারা গেছে, একটা অন্য সেন্টিমেন্ট সেখানে, তাদের জন্য নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় রেলমন্ত্রী ছিলেন, চাকরির সুযোগ করে দিলেন, সেই কোটাকে বিক্রি করেছেন 10 লাখ 20 লাখ করে। এ আর মেঘনাথ পাল, গদ্দার অধিকারী আর মেঘনাথ পাল মিলে সেই কোটাকে বিক্রি করেছে। শহীদ পরিবারের যে চাকরির সুযোগ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছিলেন, সেই চাকরিকে বিক্রি করেছে। আর শহীদ পরিবারকে একটা নামমাত্র, আপনি যদি যান নন্দীগ্রামে বুঝতে পারবেন। আমাদের সঙ্গে তো প্রতিনিয়ত নন্দীগ্রামের লোকজন, শহীদ পরিবার আমরা যোগাযোগ রেখেছি। আপনি যদি যান, শুধু শহীদ পরিবারের চাকরি কেন, শহীদ মিনার যেটা সোনাচূড়া আমরা যাই, যেটা জানুয়ারি মাসে 14 মার্চ আমরা যেটা যাই, শহীদ মিনারটাও নিজের নামে করে নিয়েছে। শহীদ মিনার চুরি করে নিয়েছে, শহীদ বেদি চুরি করে নিয়েছে। শুধু চাকরি না, যা পাবে চুরি করে নিয়েছে। আপনি কিন্তু ভয়ঙ্কর একটা অভিযোগ করছেন আসগার ভাই, যে শহীদ পরিবারের যে চাকরি মমতা বন্দ্যোপাধ্যায় রেলে করে দিয়েছিলেন, সেইখান থেকেও 10 লাখ 20 লাখ করে টাকা তুলেছে। আমি তো আপনাকে প্রমাণ দিয়ে দেবো কারা কারা সেই রেলের চাকরি করে, কোন শ্রেণীর লোকরা করে। তারা শহীদ পরিবারের কেউ নয়, তারা আর্থিক অবস্থাপন্ন পরিবারের লোকজন। ভয়ঙ্কর অভিযোগ করছে। ভয়ঙ্কর না, আমি তো আপনাকে তথ্যভিত্তিক নাম দিয়ে দেবো কারা কারা সেই চাকরি করছে এখনো। যাই হোক, আমরা নিশ্চয়ই এরপরে একদিন সেই রকম মানুষগুলোর সাথেও দেখা করব। তবে একটা অভিযোগ আছে, এই আপনার হলদিয়া শিল্পাঞ্চলের থেকে প্রতি মাসে কয়েক কোটি টাকা কাঁথিতে যায়। এই অভিযোগটা কতটা সত্যি, কারা এই কাজের সাথে যুক্ত? দেখুন, হলদিয়া ট্রেড ইউনিয়ন এখনো শুভেন্দু অধিকারী চালাচ্ছে। আপনি যদি ভালো করে পর্যবেক্ষণ করেন, কেন বলছি, শুভেন্দুর যখন তৃণমূলে ছিল তখন যারা বিভিন্ন ইন্ডাস্ট্রির দায়িত্বে ছিল, তার এখনো 80% লোকজন এখনো সেইভাবে তারা আছে। শুভেন্দু যে সমস্ত পোষা কন্ট্রাক্টর, পোষ্য, তারা এখনো সেইভাবে বহাল তবিয়তে আছে। ফলে তার যে সাপ্লাই লাইন, মানি ট্রানজাকশন যে সাপ্লাই লাইন গদ্দার অধিকারীর, সেটা কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ সেম আছে। এখনো হলদিয়া পোর্টের টাকা, হলদিয়ার ইন্ডাস্ট্রির টাকা যখন শুভেন্দু অধিকারী তৃণমূলে ছিল যেমন ছিল, সেই সাপ্লাই লাইন আজও খোলা আছে, দেদার ভাবে চলছে। এটা শুধু আমাদের এখানে ট্রেড ইউনিয়নটা উইক বলে এই জিনিসটা চলছে না, আপনাদের এখানে ট্রেড ইউনিয়ন নিয়ে আমরা একটা আলাদা অনুষ্ঠান করব, আমাদের কাছেও অনেক তথ্য এসেছে। তবে দর্শকদেরকে বলি, আমরা আসগার ভাইয়ের সাথে কথা বলবো, কিন্তু তার আগে নিয়ে নিতে হবে ছোট্ট একটা বিরতি। ফিরছি বিরতির পর আপনারা দেখছেন বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের মুখোমুখি অনুষ্ঠান। আজ মুখোমুখি আমরা আসগার আলী সাহেবের, হলদিয়ার মানে লড়াকু নেতা বলে যার পরিচয়। দীর্ঘদিন ধরে তিনি লড়াই করে আসছেন, এবং তার লড়াইটা শুভেন্দুর সাথেই। একটা উদাহরণ আপনাদের দিই, উদাহরণের সাথে আপনারা কিছু ছবিও দেখতে পাবেন। যখন দাদার অনুগামী বলে সারা পশ্চিমবাংলায় পোস্টার ছেয়ে গেল শুভেন্দু অধিকারী, তখন কোনো রাজনৈতিক ব্যানারে মিটিং মিছিল করছেন না, দাদার অনুগামীরা তখন প্রোগ্রামটা করছেন। সেই সময় এই আসগার আলী সাহেব, ইনি কিন্তু শুভেন্দুর মানে প্যারালাল দলের হয়ে কিন্তু একটা বিশাল মিছিল করেছিলেন। আপনারা সেই মিছিলের ছবি দেখতে পাচ্ছেন।
আপনাদেরকে সেই মিছিলের ছবি দেখাই আর আমি আসগার সাহেবের সাথে কথা বলি। আপনার হঠাৎ কেন মনে হলো ওই সময় ওরকম একটা অত বড় মিছিল করার? দেখুন, ওই সময় জেলা সভাপতি ছিলেন শিশির অধিকারী। শুভেন্দু অধিকারী দাদার অনুগামীর ব্যানারে প্রোগ্রাম নিচ্ছে এবং দলীয় কোনো প্রোগ্রাম হচ্ছে না। দল তখন সেই সময় আমাকে হলদিয়া টাউনের যুব সভাপতির দায়িত্ব দেয়। তো সেদিন আমার নেতৃত্বে, মানে হলদিয়া শহর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে 10,000 মানুষের মিছিল হয়েছিল। আরো কিছু হলদিয়া নেতৃত্বরাও ছিল, না সেই ছবি দর্শকরা তো দেখলেন। কিছু নেতৃত্ব ছিল, কিন্তু সেদিন জেলার আমরা কাউকে কোনো এমএলএ বা বড় ধরনের কাউকে লিডারকে আমরা সেদিন দেখতে পাইনি সারা জেলা জুড়ে। এবং সেদিন আমরা জানান দিয়েছিলাম যে অধিকারী পরিবার বা শুভেন্দু অধিকারী, শিশির অধিকারী ছাড়াও তৃণমূল এখানে চলতে পারে, এই জানানটা সেদিন হলদিয়ার মানুষ প্রথম দিয়েছিল 10,000 মানুষের মিছিলের মধ্য দিয়ে। সেদিন এই যে দাদার অনুগামী যেটা করেন না, এটা আমরা ধরে ফেলেছিলাম। এটা সবংয়ের একটা প্রেসে দাদার অনুগামীর ব্যানার তৈরি হতো, আমাদের হলদিয়াটা ছোট হাতিতে করে এই ব্যানার নিয়ে চলে এসেছিল সবাই। কোনো দাদার অনুগামীর কোনো লোক মারে না, প্রেসকে পয়সা দিয়ে দিয়েছে, ওরা এসে মারা চলাকালীন আমরা হাতে নাতে ধরেছে। এই কি ব্যাপার, এখানে কি বললাম, আমরা প্রেস থেকে এসছি আমাদের ওখান থেকে দিয়েছে, কাছে লেখা আছে দাদার অনুগামী করে। কোনো দাদার অনুগামী কিছু নেই, এজেন্সির মাধ্যমে, অল এজেন্সি, পয়সা দিয়ে কেনা এজেন্সি প্রেসকে পয়সা দিয়ে দিল, তারা ছেপে তারাই মেরে দিয়ে যায়। এই সব টোটাল আই ওয়াশ। জুতা পালিশটা কতটা চকচকা করতে পারবে তার প্রস্তুতি চলছিল। এবার আমরা একটু ফিউচারের দিকে তাকাই। পূর্ব মেদিনীপুরে আপনারা আগামী 26-এর নির্বাচনে কেমন ফল করবেন বলে মনে হচ্ছে? আমি রাজনৈতিক উত্তর চাই না। 2026 আমি আপনার দায়িত্ব নিয়ে বলতে পারি, 2026-এ পূর্ব মেদিনীপুর আমাদের দুটো সাংগঠনিক জেলা আপনি জানেন, তমলুক এবং কাছে 8টা করে সিট। আমি তমলুকটা বিশেষ করে দেখি, তমলুক সাংগঠনিক জেলাটা আমার হাতে তার মধ্যে আছে, আমি এটা দেখি। ওটারও আমার জানা আছে, বাট ওটা আমি বলবো না, ওটা ওখানকার নেতৃত্বটা বললে ভালো হয়। আমি 8টা আপনাকে বলতে পারি, একটু যদি টিউনিং ঠিকঠাক করে নেওয়া হয় 8টা সিট মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের জেলা থেকে আমরা দিতে। টিউনিং বলতে কি বলতে? টিউনিং বলতে এই যেটা বলছিলাম আপনাকে, যে মানে সরষে থেকে সরষা থেকে ভূতটাকে একটু সরিয়ে তাড়িয়ে পিছনের দিকে রেখে যদি আমরা পার্টি লয়ের লোকগুলোকে একটু সামনের সাথে নিয়ে এসে, লড়াকু লোকগুলোকে সামনের সাথে নিয়ে এসে লড়াই দিই, তাহলে 8-0 হবে। 8 এই জন্যই বলছি, এখন 6টা তো আছে, এখন তো 6টা আছে, বাকিটা নন্দীগ্রাম আর ময়না। শুনুন, নন্দীগ্রাম আপনারা জিতছেন এরকম তথ্য আমাদের সমীক্ষায় উঠে এসেছে। নন্দীগ্রাম আপনি 200% লিখুন। না আমিও আপনাকে বলছি যে নরেন্দ্র মোদী স্বয়ং দাঁড়ালো নন্দীগ্রাম হারবে একদম। কিন্তু ময়নার যিনি বিধায়ক, তিনি মানে তার সম্বন্ধে অভিযোগ হচ্ছে তিনি খুব মারকুটে, মানে অ্যাগ্রেসিভ, মানে তার বিরুদ্ধে লড়াই করাটা খুব কঠিন, এটা আমরা শুনেছি। মানে তিনি খেলোয়াড় মানুষ, তার বিরুদ্ধে এরকম একটা অভিযোগ আছে। আমিও তো খেলোয়াড়, আমি কার র্যালি করি, আমি ন্যাশনাল চ্যাম্পিয়ন 70-80 বার হয়েছি ইন্ডিয়ার, 3 বার ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের টাইটেল পেয়েছি, 2016 সাল, 21 সাল, 23 সাল। আমিও ন্যাশনাল চ্যাম্পিয়ন খেলোয়াড় মোটর স্পোর্টস, কার র্যালি করি। অশোক দিন্দা খেলোয়াড়, আমি তার খেলোয়াড় যখন ছিল সম্মান সে জায়গায়, সে এখন রাজনৈতিক দলে প্রতিনিধিত্ব করছে, তো ফলে তাকে রাজনৈতিক ভাবে আমরা মোকাবিলা করি, একদম স্পোর্টসটাকে অবরকম একদম দিয়ে। অশোক দিন্দা এখন যেটা করছে, আপনি যেটা বললেন, আপনার সঙ্গে আমি একমত, একদম মারকুটে। তো ফলে বুনো ওল বাঘা তেঁতুল, কোথায় কি ওষুধ প্রয়োগ করতে হয় আমরা জানি। সে তো জানেন, কিন্তু আমি আপনাকে বলি দায়িত্ব, ময়না আমরা জিতবো কেন বলছি, ময়না আমি আপনাকে একটু বলে নি, ময়না সমীক্ষা করতে গিয়ে দেখেছি সেখানকার আপনার দলের লোকেরাই বিধায়কের ভয়ে ভীত হয়ে আছে, তারা বাইরে নামতে চাইছে না। তাদের কি করে মোবিলাইজ করে বাইরে আনাবে? ময়নার সাধারণ মানুষ আমাদের সাথে আছে। ময়নার যে সমস্ত অঞ্চল বিজেপি এখন চালাচ্ছে, যেগুলো জিপি গুলো যারা জিতেছেন, সেই জিপি থেকে অলরেডি কিছু পঞ্চায়েত ভেঙে গেছে, আরো কিছু লাইনে আছে, খুব শীঘ্রই সেগুলোও ভেঙে যাবে। সব থেকে গুরুত্বপূর্ণ আপনাকে বলি, বাগচা অঞ্চল, যেটা হচ্ছে সন্ত্রাসের একদম একদম বাগচা অঞ্চলের আপনি দেখুন, আগামী ক্যামেরার সামনে অত বলবো না কৌশল, আপনি 2 মাসের মধ্যে চিত্র দেখতে পাবেন।
ওরা তো একটা অঞ্চলে সর্দার ভাই, আপনি এটা বলছেন তো, বাগচায় আমি নিজে গেছি সমীক্ষা করতে, যেমন নন্দীগ্রামে আমি নিজে গিয়েছিলাম, বাগচাতেও আমি নিজে গেছি। বাগচায় আপনার দলের কর্মীরা ভয়ে মুখ খুলছেন না আমাদের সামনে। মানে সেই লোকগুলোকে এই আর 200-250 দিন বাকি আছে ভোটের, তার মধ্যে কি করে মোবিলাইজ দায়িত্ব নিয়ে আপনাকে বলছি, ওই লোকগুলোকে যারা কন্ট্রোল করে তারা কয়েকদিনের মধ্যে তৃণমূলের মঞ্চে বসে থাকবে। আমি আপনার দায়িত্ব নিয়ে বলছি, পুরো বাচ্চা আগামী 26-এ ভালো রেজাল্ট হবে। বাচ্চার মানুষ বুঝে গেছে যে সন্ত্রাস করে ক্ষমতায় পার্মানেন্ট থাকা যায় না, সাময়িক। তো সেই সাময়িক ক্ষমতাভোগী বাক্সা অঞ্চলের জিপি যারা প্রধান উপপ্রধান, তাদেরকে সাধারণ মানুষ টেস্ট করে দেখে নিচ্ছে। নাও দে হ্যাভ রিজেক্টেড, টোটালি রিজেক্টেড। বুঝতে পেরেছি। এরা এতদিন তো ক্ষমতায় আসতে পারেনি, জোর জবরদস্তি একটা ক্ষমতা এসে শুধু লুটপাট লুটপাট লুটপাট। বাচ্চার মানুষ বিতস্ত, এই যে মেম্বাররা বিতস্ত। একই কথা নন্দীগ্রামের মানুষও বলছেন। নন্দীগ্রাম আপনি তো বললেন যে নরেন্দ্র মোদী অমিত শাহ দাঁড়ালেও আমরা জিতবো। ঠিক কথাই। নন্দীগ্রাম আমরা জিতবো, আপনি 200% লিখে রাখুন। একটা প্রশ্ন করতে ইচ্ছে করছে, আপনি এইখানকার ভূমিপুত্র, পূর্ব মেদিনীপুরের। আমরা দেখেছি শুভেন্দু অধিকারী একই কেন্দ্রে দ্বিতীয়বার দাঁড়ান না, এর কারণটা কি? ও যেখানে দাঁড়ায় সেটা নোংরা করে দিয়ে চলে যায়। ও যেখানে দাঁড়ায় সেখানে মানুষের বিশ্বাসটাকে নষ্ট করে দেয়। মানুষ আর সেকেন্ড টাইম ওকে বিশ্বাস করে না। আপনি ওর যদি কীর্তিকলাপ দেখেন, গদ্দার অধিকারী কি কাজ বলুন তো, সারাদিন বুম নিয়ে ঘোরা আর সেন্ট্রাল ফোর্স নিয়ে ঘোরা ছাড়া, বক বক করা, মিথ্যা কথা বলা, সারাদিন সরকারের বিরুদ্ধে বলা, আমাদের নেতৃত্বদের কুৎসা করা ছাড়া ওর কোনো কংক্রিট বক্তব্য আপনি শুনেছেন? নেই। না, সে গণ আন্দোলন গড়ে তুলতে না না, কোনো কিছু গণ আন্দোলন ফন্দোলন কিছু নেই। ও যে পাঞ্জাবিটা পরে প্রতিদিন, জানেন 2টা করে পাঞ্জাবি চেঞ্জ করে, প্রতিদিন নতুন পাঞ্জাবি। ইনকাম কি শুভেন্দু অধিকারীর? ওদের তো অনেক ট্রলার আছে, পেট্রোল পাম্প আছে। আপনি তার যদি চাল চলন দেখেন, আপনি গদ্দার অধিকারীকে আমরা তো অনেক আগে থেকে চিনি। হলদিয়ায় আসতো, হলদিয়া ভবনে যেত। নন্দকুমার থেকে যখন কালো স্করপিও ঢুকে হলদিয়ার দিকে, তার মাঝে অনেকগুলো জোন আছে, কাপাসবেড়িয়া মোড়, ব্রয়লাল চক মোড়, সিটি সেন্টার মোড়, তারপরে হলদিয়া ভবন। এখানে হচ্ছে মূল হচ্ছে পয়সা ট্রানজাকশন হতো। পয়সা, কালো স্করপিও ঢুকা মানে সাধারণ মানুষ সবাই জানে জেলার যে হলদিয়ায় পয়সা নিতে যাচ্ছে। আবার যখন গাড়ি বেরিয়ে যায় বলে একটা জিনে বেরিয়ে যাচ্ছে। আমার কথা নয়, আপনি যে কোনো মোড়ে জিজ্ঞাসা করবেন, কালো স্করপিও যাচ্ছে মানে শুভেন্দু পয়সা নিয়ে যাচ্ছে। 50টা ইন্ডাস্ট্রির অলিখিত মালিক ছিল। এইচডি 10 বছরের চেয়ারম্যান ছিল। হলদিয়ার মানুষের আবেগ নিয়ে খেলেছে। হলদিয়ার মানুষ তাড়াবে না, কি করবে? মানুষকে যে বিশ্বাস জুগিয়েছিল, বিশ্বাসঘাতক, গদ্দার, মির্জাফর, সাধারণ মানুষকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ওর হিমাংশু ওর অ্যাসিস্ট্যান্ট টাকা তুলতে আসতো কেন? হিমাংশু বলুন তো, হলদিয়া থেকে আজকের দিনে ঘুরে যেতে। আর শুভেন্দু ওর রাজনৈতিক বাবা ঘুরে যেতে পারেনি, আর ও কি ঘুরে যাবে? আমাদের অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে। আমি একটা শেষ প্রশ্ন করব, যদিও এটা আপনার এখতিয়ারের মধ্যে না, তাও করব। কাঁথি দক্ষিণে কি রকম রেজাল্ট হতে পারে আপনি মনে করেন? কাঁথি দক্ষিণ, দেখুন কাঁথি পৌরসভা আমাদের আশপাশে কয়েকটা অঞ্চল জিপি যেগুলো আমাদের হাতছাড়া হয়েছিল, তাদেরও নেতৃত্বরা আমাদের সঙ্গে জয়েনিং হয়ে সেগুলোও চলে আসছে। ফলে আপনি দেখবেন, ধরুন কলকাতার আশপাশে যখন আপনার শক্তিশালী হবে না, ধরুন হাওড়া, হুগলি বা 24 পরগনা শক্তিশালী, মানে আপনি নিশ্চিত থাকুন কলকাতা শক্তিশালী। তাহলে কাঁথি টাউন, কাঁথি দক্ষিণ তো মূলত কাঁথি পৌরসভার উপর ডিপেন্ড। কাঁথি দক্ষিণ পৌরসভা আমাদের আছে, এবং আশপাশে উত্তর কাঁথি, রামনগর, এই জোনগুলো আমাদের কিন্তু আরো শক্তিশালী হচ্ছে। আপনি নিশ্চিত থাকতে পারেন শুভেন্দুর বুথে শুভেন্দু হারবে। এমনি তো এই নির্বাচন ছিল, একদম। আপনি আবার নিশ্চিত থাকুন ওর বুথ, ওর ওয়ার্ড। ও না, আমাদের কাছে খবর আছে শুভেন্দু অধিকারী কাঁথি দক্ষিণ থেকে দাঁড়াচ্ছেন। তো আপনি তাহলে দায়িত্ব নিয়ে বলছেন যে কাঁথি দক্ষিণ থেকে দাঁড়ালে শুভেন্দু হারবে? কাঁথি দক্ষিণ কেন, ও পশ্চিমবঙ্গে যে সিটে দাঁড়াবে হারবে।
এটা তো রাজনীতির কথা হবে। রাজনীতি না, আমি দায়িত্ব নিয়ে বলছি। কেন ওকে ভোট দিলাম বলুন না? যে লোকটা তৃণমূল কংগ্রেসের সঙ্গে গদ্দারি করলো, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মমতাময়ী তার মাতৃসমূহ মায়ের সঙ্গে গদ্দারি করলো, আপনি কি ভাবছেন ওকে মানুষ বিশ্বাস করছে? যাতে আপনি স্ট্যাটিস্টিক্স দেখুন না, ও যা থেকে বিজেপিতে গেছে বিজেপির হালত কি হয়েছে। 11টা উপনির্বাচনে হেরেছে, উপনির্বাচনে হারছে, আপনার লোকসভা 18 থেকে হয়ে গেল 12, ভারতে নিজের দলের বিধায়কদের ধরে রাখতে পারছে ধরে রাখতে পারছে না, কোন জিপি যেগুলো জিতাজিতি সেগুলো ধরে রাখতে পারছে না, চলে আসছে হাত থেকে। সমবায় হলদিয়ার এমএলএ তাপসী মন্ডলকে ধরে রাখতে পারলো না, মমতা বন্দ্যোপাধ্যায় হাত ধরে চলে এলেন, তারপরেও বলছে যে জিতবে। পশ্চিমবঙ্গের আমি আপনার ক্যামেরা আপনার সামনে বলছি, আপনি লিখে দেন, পশ্চিমবঙ্গের যে সিটে শুভেন্দু অধিকারী দাঁড়াবে হারবে হারবে হারবে, আপনি নিশ্চিত থাকুন। কোনো অ্যাঙ্গেল থেকে জিততে পারবে না। আর সে কৌশল যদি জেলায় দাঁড়ায়, সে কৌশল আমাদের তো জানা আছে, সেটা শুভেন্দু অধিকারী ভালো করে জানে। না, আপনারা শুভেন্দুর সাথে কাজ করেছেন, আপনি তো জানেন ওর কাজের পদ্ধতি। ভোটের কিছু জানে না, শুভেন্দু অধিকারী ভোটের কিছু জানে না। টাকা পয়সা খরচ করেছে আপনি বললেন। আমাদের কাছে খবর আছে গত বিধানসভায়, প্রায় নন্দীগ্রাম বিধানসভায় 60 কোটি টাকা উনি খরচা করেছেন। শুভেন্দু অধিকারীর ব্ল্যাক মানি আছে, সেই টাকা খরচ করছে, তাতে আজকের দিনে মানুষ সেটাও বুঝে গেছে। এবারে টাকাও নিবে, ভোট দিবে না, এরকম পরিস্থিতি একদম পরিস্থিতি নিশ্চিত থাকুন, কারণ বুঝে গেছে ওই টাকাটা আমাদের। আপনি যে বলছেন ভূত তো সোর্সের মধ্যেই আছে, ভূত সরষার মধ্যে আছে, ওই জন্য আপনার বললাম না একটু টিউনিং জরুরি আছে। সে টিউনিংটা তো অন ক্যামেরায় বলতে পারবো না, সেটা আমাদের পার্টির আভ্যন্তরীণ সেই প্রসেস চলছে। একদম চলছে প্রসেস, আপনি নিশ্চিত থাকুন টিউনিংও ঠিক হয়ে যাবে। আমার এই জেলায় তমলুক সাংগঠনিক জেলায় 8-0 হবে, 8 আমরা পাবো, ও কোনো সিট পাবে না, বিজেপি কোনো সিট পাবে না। সিপিএম ছেড়ে যাচ্ছে, সিপিএম তো ছিলেন হোয়াইট হাউস হয়ে ছেড়ে, কোনো সিট পাবে না। আমি দায়িত্ব নিয়ে বলবো, 6টা আছে, আরো 2টো পেয়ে যাবো। দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের যা পরিষেবা আজকের দিনে, আপনি বলুন না লাস্ট 1 বছরে কত ইস্যু হলো বলুন তো, কত ফলস জিনিসগুলো সারাদিন কেন? মানুষকে খাওয়ানো। না না, ফলস কেন বলছেন? চাকরি চুরি হয়নি? আরজি করে নির্যাতিতা কি এখনো সঠিক বিচার পেয়েছে? দেখুন আরজিকর, সেই যে সঞ্জয় রায় পুলিশ ইনভেস্টিগেশন করে যেই অ্যারেস্ট, সিবিআই একই জায়গায় করলো, তাহলে এই যে বিজেপি কথায় কথায় বা এদের নেতা রায় শুভেন্দু রায় যারা বলে যে কথায় কথায় সিবিআই 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 তো একই সিলমোহর দিল। চাকরি চুরি, চাকরি তো সাব জুডিশিয়াল ম্যাটার, কি প্রমাণিত হয়েছে? কি প্রমাণিত হয়েছে? না, সাবজুডিস ব্যাপারে কথাও বলা যাবে না বেশি। কেন? আমার তো ক্লিয়ার বলতে হবে যে এই জায়গাটা ঠিক, এই জায়গাটা বেঠিক, এই জায়গাটা ভুল। হ্যাঁ, এরা চাকরি চুরি করেছে, একদম স্পেসিফিক বলতে হবে। তো সেটা কোর্টের রায় কি আছে? পার্থ চ্যাটার্জির বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে। দেখুন ভবিষ্যতে কে কি করবে আপনি বলতে পারবো? পার্থ চ্যাটার্জি দলে ছিল, সে ভবিষ্যতে কি করবে আমরা বলতে পারবো না। যখন দলের নজরে এলো, দল থেকে বাদ দিতে হয়েছে, তাকে বহিষ্কার করা হয়েছে। দল তার স্টেপ নিয়েছে, বাকি জুডিশিয়াল সাব জুডিশিয়াল ম্যাটার তার চলছে, কেস চলছে, তা যা হবে তার রায় হবে, তার কোর্ট চত্বর যা আছে সেটা নিয়মমাফিক হবে, সেখান থেকে সাপোর্ট করছে না। আমরা এতক্ষণ কথা বলছিলাম হলদিয়ার যুব নেতা আসগার আলী সাহেবের সাথে। চাছা ছোলা, পরিষ্কার স্পষ্ট বক্তব্য রাখতে ভালোবাসেন, বললেনও তাই। কিছু মারাত্মক কথা বললেন, অভিযোগ করলেন কিছু শুভেন্দু অধিকারী সম্বন্ধে। আমরা দর্শকদের কাছ থেকে আপনাদের কমেন্ট আশা করি। কি মনে হচ্ছে আসগার আলীর কথায়? আপনাদের কি মনে হচ্ছে যে এই তমলুক অঞ্চলে 8-0 হবে নাকি 6-2 থাকবে? এইটা আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। আসগার আলী বলছেন 8-0 হবে। আমরা অপেক্ষায় থাকবো সেদিনের, যেদিন এই রেজাল্টটা বেরোবে। আমরা আবার আসগার আলীর কাছে আসবো। তবে এটাও বলে রাখি আপনাদেরকে যে আসগার আলী সাহেবের কাছে আমাদেরকে ভোটের আগেও আরেকবার আসতে হবে। হলদিয়ায় আমরা আরেকবার সমীক্ষা করতে আসবো, তখন আরো একবার আসগার আলীর একটা সাক্ষাৎকার নেব। আপনাদের মন্তব্য চাই, কমেন্ট করে লিখে জানান। আজ এ পর্যন্ত, সকলে ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।